কারো হাড় ভেঙে গেলে বা ধরুন শরীরের ভেতরে কোনো সমস্যা হলে কিন্তু এক্স-রে বা এমআরআই রিপোর্টে বেশ স্পষ্ট একটা দাগ দেখা যায়। মানে ডাক্তার ঠিক সেখানে আঙুল দিয়ে ধরতে পারেন যে সমস্যাটা আসলে কোথায়। কিন্তু একজন মানুষ নার্ভাস কিনা, বা সে নিজের আইডিয়া নিয়ে আত্মবিশ্বাসী কিনা, বা সে সত্যি কথা বলছে কিনা, তার তো কোনো এক্স-রে মেশিন নেই, নাকি আছে? উম, মানুষের মনের বা অস্বস্তির কোনো সরাসরি মেডিকেল এক্সরে নেই ঠিকই, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি তাহলে দেখব মানুষের শরীর নিজেই তার ভেতরের অবস্থার সব গোপন কথা অবচেতনভাবে ফাঁস করে দেয়। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষাই হলো আসলে সেই অদৃশ্য এক্সরে মেশিন। একদম ঠিক। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্যই হল সেই গোপন সংকেতগুলো ডিকোড করা। মানে আমাদের শরীর কিভাবে অবচেতনভাবে আত্মবিশ্বাস এবং দক্ষতা প্রকাশ করে, সেটাই আমরা আজ জানার চেষ্টা করব। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল উৎস হল প্রখ্যাত মনোবিজ্ঞানী জর্ডান পিটারসন এবং বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডসের একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক আলোচনার ট্রান্সক্রিপ্ট। রাইট। আমাদের মিশন খুব পরিষ্কার আজ। মানে নিজেদের অজান্তে করা ভুলগুলো এড়িয়ে কিভাবে আত্মবিশ্বাসী হিসেবে নিজেকে উপস্থাপন করা যায়, তার একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্ট তৈরি করা। হ্যাঁ, তো প্রথম ইমপ্রেশন তৈরি হওয়ার প্রক্রিয়াটি অসাধারণই খুব চমকপ্রদ। মানে সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের মস্তিষ্ক 1 সেকেন্ডেরও কম সময়ে সামনের মানুষটি সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলে। 1 সেকেন্ডেরও কম সময়? হ্যাঁ, একদম। আর এই ধারণার অনেকটাই নির্ভর করে মানুষটি কিভাবে কথা বলছে বা তার শরীরের ভঙ্গি কেমন, ঠিক তার উপর। আচ্ছা, ঠিক সেই প্রথম ইমপ্রেশন নিয়েই তো ভ্যানেসা ভ্যান এডওয়ার্ডস একটি দারুণ সমস্যার কথা তুলে ধরেছেন। মানে তিনি একে বলছেন অস্বস্তির ত্রিমুখী ফাঁদ, বা দ্য অকওয়ার্ডনেস ট্রাইফ্যাক্টা। ট্রাইফ্যাক্টা। হ্যাঁ, তো মানুষ যখন প্রথম পরিচয়ে বা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় নার্ভাস থাকে, তখন শরীর অবচেতনভাবে ৩টি মারাত্মক ভুল করে বসে। প্রথম ভুলটি হলো টার্টলিং, বা কচ্ছপের মতো গুটিয়ে যাওয়া। আসলে এই গুটিয়ে যাওয়ার পেছনের ব্যাখ্যাটা বেশ আদিম। মানে বিবর্তনবাদের দিক থেকে দেখলে মানুষ যখন নার্ভাস থাকে বা কোনো মানসিক চাপে পড়ে, মস্তিষ্ক তখন সেটাকে শারীরিক হুমকি হিসেবেই ধরে নেয়। ও আচ্ছা, তার মানে শরীর ভাবে যে কেউ আক্রমণ করতে আসছে। ঠিক তাই। ফলে অবচেতনভাবেই মানুষ জায়গা কম নেওয়ার চেষ্টা করে, ঘাড় গুটিয়ে ফেলে এবং কাঁধ দুটো কানের কাছাকাছি নিয়ে যায়। এর পেছনে কাজ করে আদিম প্রবৃত্তি, মানে আমাদের শরীরের সবচেয়ে দুর্বল অঙ্গ অর্থাৎ গলা বা ক্যারোটিড ধমনীকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা। বুঝতে পারছি। এখান থেকেই তো দ্বিতীয় সমস্যাটির জন্ম হয়। ঘাড় আর কাঁধ এভাবে শক্ত করে রাখার ফলে আমাদের চোয়ালও শক্ত হয়ে যায়, একদম। যার ফলে শ্বাসনালীতে অযথাই টান পড়ে এবং গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যায়। কিন্তু এই ত্রিমুখী ফাঁদের তৃতীয় ভুলটি নিয়ে আমি একটু বিভ্রান্ত, যাকে বলা হচ্ছে আপটক। হ্যাঁ, আপটক। এটা খুব ইন্টারেস্টিং। মানে সোর্সে বলা হচ্ছে সাধারণ কোনো বাক্য বলার সময়ও বাক্যের শেষে গলার স্বর এমনভাবে উপরে তুলে দেওয়া যেন মনে হয় কোনো প্রশ্ন করা হচ্ছে। যেমন ধরুন কেউ হয়তো নিজের নাম বলছে, আমার নাম ভ্যানেসা, কিন্তু এমনভাবে বলছে যেন সে নিজেই নিশ্চিত নয়। হ্যাঁ, গলার স্বর পরিবর্তনের এই প্রভাবটা মানুষের মস্তিষ্কে অত্যন্ত নেতিবাচক একটা সিগন্যাল দেয়। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। মানে যারা অত্যন্ত স্মার্ট, যাদের মেধা আছে এবং যারা নিজেদের কাজে খুবই যোগ্য, তারাও কেন ইন্টারভিউ বা মিটিংয়ে গিয়ে এই আপটক ব্যবহার করে ফেলেন? এটা কি এক ধরনের অনুমতি চাওয়ার মানসিকতা? উম, এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মস্তিষ্কের ম্যাচিং মেকানিজম। মনস্তাত্ত্বিক কারণ তো রয়েছেই, তবে মজার ব্যাপার হল মিথ্যাবাদীরা যখন কথা বলে তারা অবচেতনভাবে এই আপটক ব্যবহার করে। ওয়েট, রিয়েলি? মিথ্যাবাদীরা? হ্যাঁ, কারণ মিথ্যা বলার সময় তাদের মস্তিষ্ক অবচেতনভাবে শ্রোতার কাছে জানতে চায় যে তুমি কি আমার কথা বিশ্বাস করছো, আমি কি ধরা পড়ে গেলাম। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তো যখন একজন সৎ, মেধাবী কিন্তু নার্ভাস মানুষ আপটক ব্যবহার করেন, তখন সামনের মানুষটির মস্তিষ্ক সেটাকে ওই মিথ্যাবাদীর সংকেত হিসাবে ধরে নেয়। তার মানে শ্রোতার মস্তিষ্ক সাথে সাথে সাধারণ শোনা অবস্থা থেকে একদম সন্দেহ করার অবস্থায় চলে যায়। ঠিক তাই। যোগ্য মানুষেরা এই ভুলটা করেন মূলত ইম্পোস্টার সিন্ড্রোমের কারণে। মানে তারা হয়তো তাদের আইডিয়া নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু ওই নতুন পরিবেশে নিজেদের উপস্থিতি নিয়ে নার্ভাস,
ফলে তাদের ভোকাল কর্ড সংকুচিত হয়ে যায় আর স্বর উপরের দিকে উঠে যায়। মানে নিজের ভেতরের নার্ভাসনেস বাইরের মানুষকে সম্পূর্ণ ভুল বার্তা দিচ্ছে। তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? মানে সোর্সে ডক্টর সুজান ফিস্কের স্টেরিওটাইপ কন্টেন্ট মডেলের কথা বলা হয়েছে, যেখানে একটি জাদুকরী সমীকরণের কথা আসে, উষ্ণতা এবং দক্ষতা, মানে ওয়ার্মথ আর কম্পিটেন্স। হ্যাঁ, ডক্টর ফিস্কের গবেষণার ভিত্তিটাও কিন্তু সেই বিবর্তনবাদ। আদিম যুগে কোনো অপরিচিত মানুষের মুখোমুখি হলে আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্ক প্রথমেই দুটো প্রশ্নের উত্তর খুঁজত। কি উদ্দেশ্য পূরণ করার মতো ক্ষমতা কি তার আছে, যেটা হলো দক্ষতা বা কম্পিটেন্স। আচ্ছা। গবেষণা বলছে শুধু দক্ষতা দেখালে আর উষ্ণতা না থাকলে তা মানুষের মনে মারাত্মক সন্দেহর জন্ম দেয়। মানুষ ভাবতে শুরু করে, লোকটা হয়তো খুবই বুদ্ধিমান, কিন্তু তাকে কি বিশ্বাস করা যায়? ঠিক এই জায়গাটিতে আমার একটা দারুণ অ্যানালজির কথা মনে পড়ছে। মানে ধরুন, দক্ষতা বা কম্পিটেন্স হলো একটি চমৎকার সফটওয়্যারের মতো। কোডিং অসাধারণ, এটি অনেক জটিল কাজ করতে পারে। কিন্তু উষ্ণতা হলো তার ইউজার ইন্টারফেস বা ইউআই। বাহ, দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, তো ইউজার ইন্টারফেস ভালো না হলে যেমন কেউ সফটওয়্যারটি ব্যবহার করতে চায় না, তেমনি উষ্ণতা না থাকলে মানুষ দক্ষতাকেও পাত্তা দেয় না। একদম ঠিক বলেছেন। আর ঠিক এই ইউজার ইন্টারফেসের জায়গাতেই কিন্তু ইঞ্জিনিয়ার বা বুদ্ধিমান মানুষেরা আটকে যান, মানে যারা খুব বেশি ডেটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, তারা ভাবেন আমার কাজই তো কথা বলবে। বা আই কন্ট্যাক্ট করার কি দরকার, কিন্তু তারা ভুলে যান যে মানুষের মস্তিষ্ক ডেটা গ্রহণ করার আগে বিশ্বাস স্থাপন করতে চায়, আর এই বিশ্বাস তৈরি হয় আই কন্ট্যাক্ট এবং হাত খোলা রাখার মতো সংকেত দিয়ে। আই কন্ট্যাক্টের বিষয়টা সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে। চোখের দিকে তাকালে তো অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়, যা বিশ্বাস তৈরি করে। আর হাত খোলা রাখা বা ওপেন পাম, এটা তো সেই আদিম যুগের বন্ধু না শত্রু প্রমাণের সাথে যুক্ত, তাই না? হ্যাঁ, দূর থেকে কেউ এগিয়ে এলে প্রথমেই দেখা হতো হাতে কোনো পাথর বা অস্ত্র আছে কিনা। কথা বলার সময় হাত খোলা রাখার অর্থ হল মস্তিষ্ককে বলা, আমার কাছে কোনো অস্ত্র নেই, আমি নিরাপদ। দারুণ ব্যাপার। আর দুঃখতা প্রকাশের উপায় হিসেবে সোর্সে বলা হয়েছে কথা বলার নিখুঁত ভঙ্গির কথা। মানে অনেকেই ভাবেন কঠিন শব্দ ব্যবহার করলে খুব স্মার্ট মনে হবে, কিন্তু আসলে ছোট ও স্পষ্ট বাক্য ব্যবহার করাই তো যোগ্যতার লক্ষণ। ঠিক, আর সেই সাথে হাতের সুনির্দিষ্ট অমুখভঙ্গি, মানে যেমন 3টি পয়েন্ট বলার সময় আঙুল দিয়ে 3 দেখানো, এর একটা বৈজ্ঞানিক নাম আছে, কগনিটিভ লোড কমানো। কগনিটিভ লোড? হ্যাঁ, মানে কেউ যদি শুধু একটানা কথা বলে যায়, তবে শ্রোতার মস্তিষ্ককে পুরো ছবিটা কল্পনা করতে হয়, কিন্তু কথার সাথে হাতের ইশারা ব্যবহার করলে শ্রোতার মস্তিষ্কের ওপর চাপ কমে যায়। ও আচ্ছা, তার মানে মস্তিষ্ক ভাবে যে এই মানুষটি আমাকে খুব সহজেই বোঝাচ্ছে, মানে সে সত্যি দক্ষ। একদম তাই। আচ্ছা, চোখের দৃষ্টি আর হাতের ব্যবহার তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমরা প্রায় এড়িয়ে যাই, সেটা হলো কথা বলার সময় পুরো শরীরটাকে কোথায় বা কিভাবে রাখা হচ্ছে। সোর্সে দৈনন্দিন আলাপের ক্ষেত্রে ফ্রন্টিংয়ের কথা বলা হয়েছে। ফ্রন্টিং মানে কথা বলার সময় শরীরের সামনের অংশ সরাসরি অন্য মানুষের দিকে তাক করে রাখা। হ্যাঁ, ফ্রন্টিং হলো সম্মান এবং মনোযোগ দেওয়ার একদম চূড়ান্ত রূপ। তবে এর একটা চমৎকার ব্যতিক্রমও সোর্সে আলোচনা করা হয়েছে। ব্যতিক্রমটা তো গাড়িতে বা হাঁটার সময়, তাই না? হ্যাঁ, সোর্সে সিগমন্ড ফ্রয়েডের একটা উদাহরণ দেওয়া হয়েছে। ফ্রয়েড তার রোগীদের কাউচে শুয়ে নিজে তাদের দৃষ্টিসীমার বাইরে বসতেন। ও হ্যাঁ, কারণ সরাসরি চোখে চোখ রাখলে একটা চাপ তৈরি হয়। ঠিক, সরাসরি মুখোমুখি ভাকাটা অনেক সময় শিকারী এবং শিকার এর অনুভূতির জন্ম দেয়। যখন খুব গভীর বা ব্যক্তিগত কথা হয়, তখন পাশাপাশি বসলে বা হাঁটলে সেই চাপটা থাকে না। বুঝতে পারছি। এরপর আসি মাথা নাড়ানোর বিষয়। মানে কথা শোনার সময় আমরা সবাই মাথা নাড়ি। ধীরে 3 বার মাথা নাড়ালে বোঝায় আমি শুনছি, আরও বলুন। কিন্তু দ্রুত 3 বার মাথা নাড়ানোর অর্থ হলো তাড়াতাড়ি কথা শেষ করুন। হ্যাঁ, আর সবচেয়ে মারাত্মক হলো সারাক্ষণ মাথা নাড়ানো। রাইট, অনেকেই নার্ভাস হয়ে একটানা মাথা নাড়তে থাকেন। বন্যপ্রাণীদের ভেতরে এটাকে বলে অ্যাপিজমেন্ট বা বশ্যতা স্বীকার করা। মানুষের ক্ষেত্রেও সারাক্ষণ মাথা নাড়লে তা দুর্বলতা প্রকাশ করে, যা আপনার যোগ্যতাকে একদম ধূলিসাৎ করে দেয়। এখান থেকে বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে দূরত্বের বিজ্ঞান বা প্রক্সিমিক্স। সর্জে 4টে জোনের কথা বলা হয়েছে: পাবলিক জোন, সোশ্যাল জোন, পার্সোনাল জোন এবং ইন্টিমেট জোন। যারা হুট করে খুব কাছে এসে কথা বলে, মানে যাদের সোর্সে ক্লোজ টকার্স বলা হয়েছে, তারা তো মানুষের মনে চরম বিরক্তি বা ইক ফ্যাক্টর তৈরি করে। এর পেছনে বিজ্ঞানটা কি?
এর বড় কারণ হলো আমাদের স্বাস্থ্যগত প্রবৃত্তি। কেউ যখন 18 ইঞ্চির ভেতরে অর্থাৎ ইন্টিমেট জোনে চলে আসে, তখন আমরা তার নিঃশ্বাস অনুভব করি, থুতুর ছিটে আসার ভয় থাকে। ও হ্যাঁ, বিষয়টা বেশ অস্বস্তিকর। একদম। মস্তিষ্ক তখন ওই মানুষকে একটি স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখতে শুরু করে। তখন চরম বিরক্তি তৈরি হয় এবং গঠনমূলক কোনো সম্পর্ক তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যায়। আর হ্যান্ডশেকের নিয়মটাও তো খুব স্পেসিফিক, মানে হাত আড়াআড়ি নয়, লম্বালম্বি রাখতে হবে, খুব শক্ত বা নরম নয়, বরং একটি পিচ ফল ধরার মতো চাপ দিতে হবে, আর 1 থেকে 3 বার পাম্প করতে হবে। হ্যাঁ, একদম মেপে মেপে। কিন্তু আমার একটা খটকা লাগছে, যখন কারো সাথে দূরত্ব কমিয়ে এই পার্সোনাল জোনে ঢুকতে হয়, তখন সামনের মানুষটিকে অস্বস্তিতে না ফেলে কিভাবে সেটা করা সম্ভব? মানে এই নন ভার্বাল ব্রিজ বা দূরত্ব কমানোর কৌশলটা কি? খুব সুন্দর প্রশ্ন। হুট করে কাছে গেলে তো তা আক্রমণ মনে হয়, তাই ধীরে এগোতে হয়। মানে টেবিলে বসে থাকলে প্রথমে সামান্য সামনের দিকে ঝুঁকে বসা, বা ধরুন কোনো একটি কাগজ তার হাতে তুলে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, একটি সঠিক হ্যান্ডশেক করাটাও চমৎকার ননভার্বাল ব্রিজ। এর মাধ্যমে পার্সোনাল জোনে প্রবেশ করা যায়, আবার নিজের জায়গায় ফিরে আসা যায়। আচ্ছা। এতক্ষণ তো আমরা সাধারণ আলাপের কথা বললাম, কিন্তু ধরুন যদি ইন্টারভিউ বা কর্মক্ষেত্রের মতো কোনো হাই স্টেক পরিস্থিতির কথা ভাবি, সোর্সে বলা হচ্ছে সাধারণ স্ক্রিপ্ট ভেঙে ফেলতে, যেমন কেমন আছেনের বদলে আজকের দিনে ভালো কি ঘটল বা হোয়াটস গুড টুডে জিজ্ঞেস করা। এটা মস্তিষ্কে কিভাবে কাজ করে? উম, সাধারণত কেমন আছেন শুনলে মানুষ অটোপাইলট মোডে উত্তর দেয় যে ভালো আছি। কিন্তু ভালো কি ঘটল শুনলে মস্তিষ্ক হঠাৎ থমকে যায়, তাকে সত্যি ভালো কিছু খুঁজতে হয়। ভালো কিছু ভাবলেই তো ডোপামিন নিঃসরণ হয়। একদম ঠিক। আর এই ডোপামিনের জন্য মস্তিষ্ক অবচেতনভাবে সেই ব্যক্তিকে কৃতিত্ব দেয় যে প্রশ্নটি করেছে। ফলে তৎক্ষণাৎ একটি পজিটিভ মানসিকতা তৈরি হয়। আর বসের কাছে প্রমোশন চাওয়ার ক্ষেত্রে সোর্সে তো বলা হয়েছে নিজেকে কখনো আবেদনকারী বা দুর্বল হিসেবে উপস্থাপন করা যাবে না। হ্যাঁ, শুধু টাকার কথা বললে তো লাভ নেই, নিজেকে একজন প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী হিসেবে তুলে ধরতে হবে। মানে নিজেকে কোম্পানির মিত্র বা এলআই হিসেবে উপস্থাপন করলে বডি ল্যাঙ্গুয়েজও স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয়। সোর্সের শেষ দিকে আরেকটি দারুণ মনস্তাত্ত্বিক বিতর্ক আছে, কৃতজ্ঞতা বনাম সৌভাগ্য, মানে গ্র্যাটিটিউড ভার্সেস লাক। কৃতজ্ঞতা তো মানুষকে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে বলে, কিন্তু আমি লাকি ভাবলে তা নতুন সুযোগের দরজা খুলে দেয়। হ্যাঁ, জর্ডেন পিটারসনের এই পয়েন্টটা খুব গভীর। অতিরিক্ত কৃতজ্ঞতা মানুষকে তার বর্তমান অবস্থানেই আটকে রাখতে পারে, কিন্তু আমি লাকি বা ভাগ্যবান মনোভাব বোঝায় যে পৃথিবীতে প্রচুর সুযোগ ছড়িয়ে আছে। যাকে বলা যায় অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। ঠিক, এটি মস্তিষ্কে স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস তৈরি করে, যা আমাদের হাঁটাচলা এবং শারীরিক ভাষায় খুব সহজেই ফুটে ওঠে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? দক্ষতা আর উষ্ণতার ভারসাম্য, সঠিক আই কন্ট্যাক্ট, হাতের ব্যবহার এবং দূরত্বের সঠিক ব্যালেন্স, এই সব কিছু মিলেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সোর্সের সবচেয়ে বড় শিক্ষা হল শারীরিক ভাষা জন্মগত প্রতিভা নয়, এটা চর্চা করে আয়ত্ত করা যায়। একদম। মানে যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, সফট স্কিলকেও কিন্তু হার্ড স্কিলের মতোই পড়াশোনা করে শেখা যায়। ঠিক, যারা শুনছেন তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে এই জ্ঞানগুলো দারুণ কাজে লাগবে। তো আলোচনা শেষ করার আগে আমি একটি ভিন্ন ভাবনার জায়গা তৈরি করতে চাই, যা হয়তো সোর্সে সরাসরি বলা ছিল না। বলুন। একটু ভেবে দেখা যেতে পারে, যদি আমরা সচেতনভাবে এই কৃত্রিম শারীরিক ভাষাগুলো বারবার চর্চা করতে থাকি, মানে ইচ্ছে করে আই কন্ট্যাক্ট করা বা মেপে মাথা নাড়ানো, তবে কি একসময় আমাদের বাইরের এই তৈরি করা রূপটা ভেতরের আসল ব্যক্তিত্বে পরিণত হবে? বাইরে থেকে আত্মবিশ্বাসী সাজার এই অভিনয় কি সত্যি আমাদের ভেতর থেকে বদলে দিতে পারে? দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, এই প্রশ্নটি সবার নিজস্ব ভাবনার জন্য রইল। শুরুতে আমরা বলেছিলাম মানুষের মনের কোনো এক্স-রে মেশিন নেই, কিন্তু আজকে দেখা গেল এক্স-রে মেশিনের হয়তো প্রয়োজনও নেই, কারণ মানুষের আচরণ পড়ার সেই সুস্পষ্ট ব্লুপ্রিন্টটি এখন আমাদের হাতেই রয়েছে। সত্যি, মানুষের মনস্তত্ত্ব আর শারীরিক ভাষার এই সম্পর্কটা নিয়ে ভাবার অনেক কিছুই রয়েছে। ঠিক তাই। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীতে এরকম আরও অনেক অজানা বিষয় নিয়ে গভীর বিশ্লেষণ চলবে।